আজকে আলোচনা করব ভারতীয় যে নদ নদী রয়েছে সেই নদ নদী বিষয়ে বিভিন্ন তথ্যাবলী আজকে আলোচনা করব। ভারতীয় নদ নদী আলোচনা করার পূর্বে নদ নদীর যে বিশেষ বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলি হলো নদীর প্যাটার্ন কী হবে, অর্থাৎ প্যাটার্ন অফ রিভার কী, এবং কোন নদী কোন প্যাটার্নে প্রবাহিত হয়েছে। এছাড়া ভারতবর্ষে যে নদ নদী সেই নদ নদীকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন এক্সট্রা পেনিনসুলার রিভার, পেনিনসুলার রিভার অ্যান্ড ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন রিভার। এই তিনটি ভাগে ভারতবর্ষের যে নদী সেই ভারতবর্ষের নদীকে বিভক্ত করা হয়েছে। এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন বলতে এই ম্যাপটিতে এখানে যে অঞ্চলগুলো দেখানো হয়েছে, এখানে এই সাদা অংশটি এটিকে এক্সট্রা পেনিনসুলার এবং এইটিকে এক্সট্রা পেনিনসুলার রিজিয়ন বলা হয়ে থাকে। ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন, এই ডটেড যে পিকচারটি রয়েছে এটি ইন্দো গ্যাঙ্গেটিক প্লেন, এবং পেনিনসুলার রিজিয়ন বলতে এই অঞ্চলটিকে পেনিনসুলার রিজিয়ন অঞ্চল বলা হয়ে থাকে। এই অঞ্চলে যে নদ নদীগুলো সেই নদ নদীগুলোর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, যেগুলি এক্সট্রা পেনিনসুলার এবং ইন্দো গ্যাঙ্গেটিক যে প্লেন রয়েছে সেই অঞ্চলের নদীর সঙ্গে এর বিশেষ কিছু পার্থক্য নিয়ে আলোচনা করা হবে। এছাড়া নদী অববাহিকা অঞ্চলে কিছু রিভার প্রজেক্ট রয়েছে, সেই রিভার প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করা হবে। নদীগুলোর ওরিয়েন্টেশন কী, অর্থাৎ কোন নদী বঙ্গোপসাগরে পড়েছে কোনটি আরব সাগরে পড়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে। নদীর জলের যে দূষণ এবং সেই দূষণ নিরোধ করার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেগুলো আলোচনা হবে। ক্যাচমেন্ট এরিয়া কোন নদীর কতটা সেটি আলোচনা করা হবে। কোন নদীর কন্ট্রিবিউশন জলের ক্ষেত্রে কতটা সেটিও আলোচনা করা হবে। এছাড়া আন্তর্জাতিক স্তরে ভারতবর্ষের সঙ্গে নদী নিয়ে অন্য দেশের কী চুক্তি রয়েছে সেটা আলোচিত হবে। এছাড়া নদীর জল বন্টন নিয়ে কিছু বিতর্ক রয়েছে, সেই বিতর্কগুলো আলোচনা করা হবে। এছাড়া নদীর যে লিঙ্কিং প্রজেক্ট সেটি একটি আলোচ্য বিষয়। লাস্ট ওয়ান সেটি হলো নদী দ্বারা যে ক্ষয়কার্য হয় সেই ক্ষয়কার্যের বিষয়গুলি আলোচনা হবে। ফার্স্ট যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এক্সট্রা পেনিনসুলার এবং ইন্দো গ্যাঙ্গেটিক প্লেনের যে নদীগুলো রয়েছে সেই নদীগুলো নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ উত্তর ভারতের যে সমস্ত নদী যেটি এক্সট্রা পেনিনসুলার রিজন থেকে সৃষ্টি হয়েছে এবং যেগুলি ইন্দো গ্যাঙ্গেটিক প্লেনের মধ্যে দিয়ে বাহিত হয়েছে সেই নদীগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রধানত উত্তর ভারতের তিনটি বৃহৎ নদী রয়েছে, যেটি একটি ইন্দাস রিভার, একটি ব্রহ্মপুত্র রিভার ও একটি গঙ্গা নদী। অর্থাৎ এই তিন নদী উত্তর ভারতের যে সমভূমি অঞ্চল সৃষ্টি করেছে, যেটিকে ইন্দো গ্যাঙ্গেটিক যে রিজিয়ন বলা হয়ে থাকে, সেই রিজিয়নের মধ্যে দিয়ে একাধিক যে ট্রিবিউটারিজ রয়েছে সেই নদীগুলির ট্রিবিউটারিজগুলো নিয়েও আলোচনা করা হবে। এখানে সিন্ধু এবং ব্রহ্মপুত্র নদী আলোচনার ক্ষেত্রে কৈলাস রেঞ্জকে যদি স্ট্যান্ডার্ড রিজিয়ন হিসেবে ধরা হয়, যে অঞ্চলের নিকটবর্তী স্থান থেকে বা কৈলাস রেঞ্জের নিকটবর্তী স্থান থেকে ইন্দাস এবং ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে, লেটেস্ট যে অরিজিনের কথা বলা হয়েছে দুটি নদীকে নিয়ে, সেই অরিজিনগুলি আলোচনা করা হবে। এছাড়া আলোচনা করব গঙ্গা নদী নিয়ে। সেই গঙ্গা নদী হচ্ছে কি এখানে দুটি ভাগে বিভক্ত দেখানো হয়েছে। প্রথমে হেড স্ট্রিমকে, অর্থাৎ একটি ভাগীরথী একটি অলকানন্দা। অর্থাৎ এই ভাগীরথী এবং অলকানন্দা দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নাম নিয়েছে এবং সেটি ইন্দো গ্যাঙ্গেটিক সমভূমির মধ্যে দিয়ে বাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী যেটি তিব্বতে ইয়ারলুং সাংপো নাম নিয়ে বাহিত হয়েছে এবং অরুণাচল প্রদেশে প্রবেশ করেছে ভারতবর্ষের মধ্যে, এবং আসামে
সাদিয়া নামক যে টাউনটি রয়েছে সেই সাদিয়ার দক্ষিণ প্রান্তে এটি 3টি নদীর সংমিশ্রণে ব্রহ্মপুত্র নাম প্রাপ্ত হয়েছে। সিন্ধু নদীর যে উৎপত্তি, সেই উৎপত্তি নিয়ে কিছু তথ্য এখানে প্রদান করা হয়েছে, যেখানে বলা হয়েছে ইন্দাস অরিজিনেটেস অ্যাজ ব্যাংগো কং বা গারসাংপো হেডস্ট্রিম ফ্রম গ্যান্ডেজ মাউন্টেন ভ্যালি নর্থ ইস্ট অফ কৈলাস রেঞ্জ, অর্থাৎ কৈলাস পর্বত, এই কৈলাস পর্বতের যে উত্তর পূর্ব দিক গারসাংপো নামক একটি নদীর সৃষ্টি হয়েছে। এই গারসাংপো নদীটি পরবর্তীকালে সেঙ্গে জাংবো নামে একটি নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই সেঙ্গে জাংবো শব্দের অর্থ তিব্বতীদের ভাষায় লায়ন্স মাউথ। এই দুটি নদীর মিলনের ফলেই সৃষ্টি হয়েছে ইন্দাস নদী, বা বলা যেতে পারে এই দুটি নদীর যে মিলিত প্রবাহ, সেই মিলিত প্রবাহ ভারতবর্ষে যখন প্রবেশ করেছে, ভারতবর্ষে প্রবেশ করার পরে সেটি সিন্ধু নাম প্রাপ্ত হয়েছে। এই তথ্যটি পাওয়া গেছে চীনের যে একাডেমিক সায়েন্স রয়েছে, সেই একাডেমিক সায়েন্স 2011 সালে যে ফ্রেন্ড স্পট স্যাটেলাইট ব্যবহার করে এই তথ্যটি পেয়েছে, যেটি পূর্বের যে উৎস, যেটিকে সেঙ্গে খাবাব বা সিং খাবাব বলা হতো, সেই উৎস থেকে এর কিছু ভ্যারিয়েশান পাওয়া গেছে। অর্থাৎ এই স্যাটেলাইটের মধ্যে দিয়ে যেটি জানা গেছে, স্যাটেলাইট প্রেরিত তথ্য থেকে জানা গেছে যে সেটা গ্যান্ডিজ মাউন্টেন ভ্যালি থেকে এই গারসাংপো সৃষ্টি হয়েছে। এই গারসাংপো এবং সেঙ্গে জাংবো এই নদী দুটি মিলিত প্রবাহ পরবর্তীকালে ভারতবর্ষে প্রবেশ করে সিন্ধু নাম নিয়েছে। পূর্বের যে সেংখাবাব যে উৎসটি ছিল সিন্ধু নদীর, সেটি প্রথম আবিষ্কার করেছিলেন ভেন হেডিন নামক একজন ব্যক্তি 1907 সালে। এটি হলো যে এক্সট্রা পেনিনসুলার রিজিয়ানের যে 3টি বৃহৎ নদী, সেই বৃহৎ নদীর প্রাথমিক কিছু তথ্যাবলী। এরপর ব্রহ্মপুত্র নদী নিয়ে আলোচনা করব। ব্রহ্মপুত্র নদীকে বলা হয় রেড রিভার বা এবং এভারেস্ট অফ রিভার, কারণ ব্রহ্মপুত্র নদী পৃথিবীর সবথেকে উচ্চ স্থান দিয়ে বাহিত হয়েছে, তাই ব্রহ্মপুত্র নদীকে বলা হয় এভারেস্ট অফ রিভার। এছাড়াও একে রেড রিভার হিসেবে বলা হয়। ব্রহ্মপুত্র নদীর বর্তমানে যে উৎসকে আইডেন্টিফাই করা হয়েছে সেটি হলো অংশী গ্লেসিয়ার, যেটি তিব্বত মালভূমির মধ্যে অবস্থিত এবং যেটি আবিষ্কার করেছে চাইনিজ একাডেমি অফ সায়েন্স। এই যে এই ইনস্টিটিউশনটি ইউএস ল্যান্ডসেট স্যাটেলাইট এবং ফ্রেন্ড স্পট স্যাটেলাইট ব্যবহার করে সেখানকার যে তথ্যাবলী, সেই তথ্যাবলী থেকে সাংপো নদী, যেটি ভারতবর্ষে ব্রহ্মপুত্র নামে পরিচিত, সেই সাংপো নদীটি অংশী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে, যেটি তিব্বত মালভূমিতে অবস্থিত। অংশী হিমবাহটি মানস সরোবর লেক থেকে মারিয়াম লা নামক গিরিপথ দ্বারা পৃথক হয়েছে। এই অংশী হিমবাহ থেকে 3টি হেডস্ট্রিম উৎপন্ন হয়েছে, একটি কুবি, একটি জিয়েমাংজাং, একটি অংশী। এই 3টি নদীর মিলিত প্রবাহ বা এই 3টি হেডস্ট্রিমের মিলিত প্রবাহ ড্যাংকুয়ে জাংবু নাম নিয়ে তিব্বতের মধ্যে দিয়ে বাহিত হয়েছে। এবং ঝোংবা নামক কাউন্টি, যেটি তিব্বতের একটি কাউন্টি, সেই তিব্বতের ঝোংবা কাউন্টিতে এই ড্যাংকুয়েজ জাংবু নদীটি ইয়ারলুং সাংপো নাম নিয়েছে। সাংপো শব্দের অর্থ পিউরিফায়ার। এই ইয়ারলুং সাংপো নদীটি ভারতবর্ষে প্রবেশ করার আগে দক্ষিণ দিকে নামচা বারোয়া পর্বত এবং উত্তর দিকে গ্যালাপেরিয়ার যে রেঞ্জ, সেই রেঞ্জের মাঝখান দিয়ে বা রেঞ্জের যে গ্র্যান্ড ক্যানিয়ন, সেই ক্যানিয়নের মধ্যে দিয়ে বাহিত হয়েছে। বাহিত হওয়ার পরে অরুণাচল প্রদেশে সিয়াং নাম নিয়ে প্রবেশ করেছে এবং এই সিয়াং নাম নিয়ে প্রবেশ করার পরে অরুণাচল প্রদেশের নিম্নভূমিতে বা লোয়ার বা ডাউনওয়ার্ডে এটি দিহং নাম নিয়েছে। এই ইয়ারলুং সাংপো গ্র্যান্ড ক্যানিয়ন, যার মধ্যে দিয়ে ইয়ারলুং সাংপো নদীটি বাহিত হয়েছে, যেটি নামচা বারোয়া এবং গালাপেরি রেঞ্জের মধ্যবর্তী যে ক্যানিয়ন,
সেই ক্যানিয়নটি বর্তমানে পৃথিবীর ডিপেস্ট ক্যানিয়ন, যেটা 1990-এর দশক থেকে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে। অর্থাৎ আমরা যেটা জানতাম যে বিশ্বের গভীরতম ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, সেই গ্র্যান্ড ক্যানিয়নের তুলনায় এটি প্রায় দ্বিগুণ গভীরতম একটি ক্যানিয়ন। এই অরুণাচল প্রদেশের বিশিং নামক ভিলেজে প্রথম এই সিয়াং নদীটি প্রবেশ করেছে। সিয়াং নদীটি প্রবেশ করার পরে এই বিশিং ওয়াটারফলস সেই অঞ্চলে সৃষ্টি করেছে। এই বিশিং গ্রাম, যেটি মাত্র 22টি পরিবার সেখানে বাস করে, সেই গ্রামে মেম্বার ট্রাইবসের লোকেরা বসবাস করে। এটি হলো ভারতবর্ষে এবং চীনের যে বর্ডার, সেই বর্ডারের লাস্ট ভারতীয় গ্রাম। অরুণাচল প্রদেশের মধ্যে দিয়ে দিহং বা সিয়াং প্রবাহিত হওয়ার পরে আসামে প্রবেশ করেছে এবং আসামে প্রবেশ করার পরে আসামের সাদিয়া নামক শহরের দক্ষিণ দিকে ব্রহ্মপুত্র নাম প্রাপ্ত হয়েছে এই সিয়াং বা দিহাং নদীটির। এই ব্রহ্মপুত্র নাম নেবার আগে সিয়াং নদীর সঙ্গে লোহিত এবং দিবং নামক দুটি উপনদী সংযুক্ত হয়েছে। হওয়ার পরে এই তিনটি নদীর যে প্রবাহ, সেই তিনটি নদীর প্রবাহ ব্রহ্মপুত্র নাম নিয়ে আসামের মধ্যে দিয়ে বাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অর্থাৎ বাংলাদেশে প্রবেশ করেছে আসামের যে ধুবড়ী শহর, সেই ধুবড়ী শহরের মধ্যে দিয়ে বাংলাদেশের যমুনা নদী নাম নিয়ে প্রবেশ করেছে। এই বর্তমানে যে স্পট স্যাটেলাইট বা ইউএস ল্যান্ডসেট স্যাটেলাইট ব্যবহার করে চাইনিজ একাডেমি অফ সায়েন্স যে তথ্য প্রদান করেছে, সেই তথ্যে দেখা গেছে ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 3848 কিলোমিটার, যার মধ্যে ভারতবর্ষে রয়েছে 916 কিলোমিটার। তিব্বতের মধ্যে দিয়ে এই নদীটি বাহিত হওয়ার সময় যে অঞ্চল দিয়ে বাহিত হয়েছে, সেই অঞ্চলটিকে বলা হয় ইন্দাস সাংপো স্ট্রাকচারাল জোন বা ইন্দাস সাংপো স্যাচুয়োর জোন, যেটি আমি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, যে ইন্দাস সাংপো স্যাচুয়োর জোন বা স্ট্রাকচার জোন সেটি গ্রেট হিমালয় এবং কৈলাস রেঞ্জের মধ্যবর্তী স্থলকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ একদিকে রয়েছে কৈলাস রেঞ্জ, উত্তর দিকে কৈলাস রেঞ্জ এবং দক্ষিণ দিকে গ্রেট হিমালয়, মাঝখানে ইন্দাস সাংপো স্যাচুয়োর জোন, যার মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদী বাহিত হয়েছে। এই ব্রহ্মপুত্র নদীর যে উৎস এবং দৈর্ঘ্য, সে বিষয়ে প্রথম যে পরিসংখ্যান প্রদান করেছিলেন তিনি হলেন লেফটেন্যান্ট হারমান, যিনি আসাম সার্ভে অর্গানাইজেশনের লেফটেন্যান্ট ছিলেন, যিনি কিন্থুক নামক এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন 1874 সালে তিব্বতে এই ব্রহ্মপুত্র নদীর উৎস এবং তার দৈর্ঘ্য জানার জন্য। এই ব্রহ্মপুত্র নদী নিয়ে ভারতবর্ষের সঙ্গে চীনের একটি বিতর্ক রয়েছে। বিতর্কটির প্রধান কারণ হলো থ্রি গর্জেস ড্যাম নির্মাণ নিয়ে চীনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিয়ে ভারতবর্ষের যে আপত্তি, সেই আপত্তি উপর ভিত্তি করেই এই ব্রহ্মপুত্র নদীর জল নিয়ে একটি সমস্যা দেখা গেছে। থ্রি গর্জেস ড্যাম নির্মাণ করে বাইহাটন হাইড্রো পাওয়ার স্টেশন চীন প্রতিষ্ঠা করবে, যেখানে ব্রহ্মপুত্র নদীর জলকে ব্যবহার করে 2035 সালের মধ্যে এই প্রকল্পটি শেষ করবে বলে তাদের পরিকল্পনা রচনা করেছে। তবে চীনের মতে ব্রহ্মপুত্র নদীর জলকে কোনো রিজার্ভারে আটকানো হবে না। এই নদী পরিকল্পনাটির সাথে ROR প্রকল্পের মধ্যে দিয়ে রূপায়ণ করা হবে। অর্থাৎ ROR বলতে কী বোঝানো হয় রান অফ রিভার, অর্থাৎ এখানে রিজার্ভারের মধ্যে জলকে না রেখে প্রবাহিত জলকে ব্যবহার করে সেখানে হাইড্রো ইলেকট্রিসিটি উৎপাদন করার পরে সেই জলটিকে আবার ডাউনওয়ার্ডে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ তাতে নিচের যে দেশগুলি তাতে তাদের কোনো ক্ষতি হবে না বলে চীনের তরফ থেকে জানানো হয়েছে। এই ইয়ারলুং সাংপো নদীটি তিব্বতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় গুরুত্বপূর্ণ দুটি ফলস তৈরি করেছে। একটি হলো রেইনবো ফলস, যেটি 150 ফুট উঁচু, আর একটি শিবি ডিঙ্গো ফলস, যেটি 160 ফুট উঁচু। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উৎস এবং তৎসংক্রান্ত কিছু তথ্যাবলী। এবার আমি আলোচনা করব ব্রহ্মপুত্র নদীর অন্যান্য কিছু তথ্য নিয়ে।
এখানে ব্রহ্মপুত্র নদীর কিছু ট্রিবিউটারি রয়েছে বা উপনদী রয়েছে, যেটি উত্তর দিক থেকে এসে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জিয়াঢাল, সুবনশিরি, শিয়াং, কামেং, ধানসিঁড়ি, পুঁথিমারি, পাগলাদিয়া, মানস, চম্পামতি, সরলভাঙ্গা, আই অ্যান্ড সংকোষ। এই নদীগুলি ব্রহ্মপুত্র নদীর সঙ্গে উত্তর দিক থেকে এসে মিলিত হয়েছে। দক্ষিণ দিক থেকে যেটি মিলিত হয়েছে সেগুলি হল নোয়া দিহং, বুড়িদিহং, দিবং, দিখৌ, ধানসিঁড়ি, কপিলি, দিয়াগাড়ু, দুধনাই এবং কৃষ্ণাই। এই নদীগুলি দক্ষিণ দিক থেকে দক্ষিণ দিকে বাহিত হয়ে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। বেসিন অঞ্চল ব্রহ্মপুত্রের যে দেশগুলির মধ্যে বিস্তার লাভ করেছে সেটি হল তিব্বত, ভুটান, বাংলাদেশ এবং ভারতবর্ষ। মোট এর বেসিন এরিয়া 5,80,000 বর্গ কিলোমিটার, যেটি ভারতবর্ষের যে রাজ্যগুলির মধ্যে এই বেসিন এরিয়া রয়েছে সেটি হলো অরুণাচল প্রদেশ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, মেঘালয়, নাগাল্যান্ড এবং সিকিম। এখানে মনে হতে পারে যে ব্রহ্মপুত্র নদী তো অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাহলে বেসিন এরিয়া পশ্চিমবঙ্গ কী করে পেল, বা নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম কী করে পেল? বেসিন এরিয়া বলতে সাধারণত মেন যে রিভার, সেই রিভারের সঙ্গে তার যে ট্রিবিউটারিজ বা তার যে ডিস্ট্রিবিউটরিজ নদীগুলো রয়েছে, তাদের আবার যে ট্রিবিউটরিজ রয়েছে, এই সমস্ত নদীগুলো অর্থাৎ মেন রিভারের সঙ্গে সংযুক্ত হয়ে যে নদীগুলো বাহিত হয়েছে বা সংযুক্ত হয়েছে পরবর্তীকালে, তাদের সমস্ত যে ড্রেনেজ সিস্টেম বা বলা যেতে পারে তাদের যে ক্যাচমেন্ট এরিয়া, সেই ক্যাচমেন্ট এরিয়াকে একত্রে বলা হয় বেসিন এরিয়া। সেই কারণের জন্যই পশ্চিমবঙ্গ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম এদের যে রিজিয়ন, এই রিজিয়নকেও ব্রহ্মপুত্রের বেসিন এরিয়ার মধ্যেই ধরা হয়। ভারতবর্ষের যে রাজ্যের মধ্যে সবথেকে বেশি পরিমাণে বেসিন এরিয়া রয়েছে সেটি হলো অরুণাচল প্রদেশ, যেটি 81,424 বর্গ কিলোমিটার। এবার ব্রহ্মপুত্র নদীর প্যাটার্ন সাধারণত অ্যান্টিসিডেন্ট ড্রেনেজ বলা হয় ব্রহ্মপুত্র নদীকে। অ্যান্টিসিডেন্ট বিষয়টি কি? অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে সমস্ত নদীগুলো হিমালয় পর্বত সৃষ্টির পূর্বে তৈরি হয়েছে বা হিমালয় সৃষ্টির পূর্বে যেগুলির উৎপত্তি হয়েছে সেগুলোকে অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়ে থাকে, অর্থাৎ সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এই তিনটি নদীকেই অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়ে থাকে। ব্রহ্মপুত্র নদীর এখানে তার যে বিস্তার, সেই বিস্তারটি এখানে দেওয়া হয়েছে, যেখানে উত্তর দিকে হিমালয়, ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদীর যে অরুণাচল প্রদেশ, আসাম দিয়ে বাহিত হয়েছে। সেক্ষেত্রে ব্রহ্মপুত্র নদীর অর্থাৎ আসামে যে ব্রহ্মপুত্র নদীর নাম প্রাপ্ত হয়েছে, সেই আসামকে যদি পয়েন্ট করা হয় তাহলে তার উত্তর দিকে হিমালয় পর্বত রয়েছে, পশ্চিম দিকেও হিমালয় পর্বত রয়েছে, পূর্ব দিকে পাটকাই রেঞ্জ রয়েছে। এই সমস্ত উত্তর এবং দক্ষিণ দিকের যে ট্রিবিউটারিজগুলো রয়েছে, সেই ট্রিবিউটারিজগুলো বাদ দিয়েও আরও 6টি ট্রিবিউটারিজ রয়েছে ব্রহ্মপুত্র নদীর। তার মধ্যে যেগুলো হলো তিস্তা, সংকোষ, রায়ঢাক 1, রায়ঢাক 2, তোরসা ও জলঢাকা। এই 6টি নদী ব্রহ্মপুত্রের উপনদী, কিন্তু সেগুলি কিন্তু ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়নি, মিলিত হয়েছে বাংলাদেশে গিয়ে। ব্রহ্মপুত্র নদীর আরও কিছু তথ্যাবলী এখানে প্রদান করা হয়েছে। তিব্বতে যখন ব্রহ্মপুত্র নদীর জার্নি শেষ করেছে, অর্থাৎ তিব্বতের যে অংশে ব্রহ্মপুত্র নদী তার প্রবাহ শেষ করে ভারতবর্ষে প্রবেশ করেছে, সেই ভারতবর্ষে প্রবেশ করার আগে হঠাৎ করে সেটি দক্ষিণমুখবাহী হয়ে নামচা পর্বতে এখানে সিনট্যাক্সিয়াল বেন্ড তৈরি করেছে, অর্থাৎ দক্ষিণ দিকে হঠাৎ করে পূর্ব দিকে বাহিত হতে হতে দক্ষিণ দিকে বাহিত হয়ে ভারতবর্ষে প্রবেশ করেছে। এই যে বেন্ড হয়ে যাওয়াটা, এটাকে বলা হয় গ্রেট বেন্ড এরিয়া বা রিজিয়ন। এই ব্রহ্মপুত্র নদীটি আবার আসামের মধ্যে বাহিত হয়ে দক্ষিণবাহী হওয়ার পরে সেটি বাংলাদেশে প্রবেশ করেছে ধুবড়ির নিকটে, অর্থাৎ আসামের ধুবড়ি থেকে বাংলাদেশে নদীটি প্রবেশ করেছে। বাংলাদেশে প্রবেশ করার পরে সেই 270 কিলোমিটার প্রবাহিত হওয়ার পরে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মানে গঙ্গা বলতে এখানে পদ্মা নদী, বাংলাদেশের পদ্মা নদীকে বোঝানো হচ্ছে। এই ব্রহ্মপুত্র নদীকে বলা হয় রিভার অফ সরো।
ধিব্রুর কাছে এই নদীটি প্রায় 16 কিলোমিটার পর্যন্ত প্রস্থ হয়ে থাকে এবং প্রচুর আইল্যান্ড এখানে সৃষ্টি করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আইল্যান্ড হল মাজুলি আইল্যান্ড, যেটি 90 কিলোমিটার এবং দৈর্ঘ্য এবং 20 কিলোমিটার প্রস্থ, এবং এটি পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ, নদীর মধ্যে অবস্থিত দ্বীপ মাজুলি। ভলিউম ওয়াইজ এটি ভারতের বৃহত্তম নদী। ভলিউম বলতে এখানে জলের পরিমাণ অনুযায়ী এই নদীটি ভারতবর্ষের বৃহত্তম বলা হয়। আর যদি লেন্থ ওয়াইজ বা দৈর্ঘ্য অনুযায়ী বলা হয় তাহলে গঙ্গা হচ্ছে ভারতবর্ষের দীর্ঘতম নদী। বৃহত্তম নদী ব্রহ্মপুত্র, কারণ এখানে এই নদীতে প্রচুর জল রয়েছে যেটি কন্ট্রিবিউট করে ভারতকে। আর অপরদিকে দৈর্ঘ্য অনুযায়ী গঙ্গা নদীকে দীর্ঘতম নদী বলা হয়ে থাকে। এবার আলোচনা করব গঙ্গা নদী নিয়ে। গঙ্গা নদীর উৎস, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে গঙ্গা নদী যখন সৃষ্টি হয়েছে যে স্থান থেকে, সেই স্থানেই গঙ্গা নদীর নাম প্রাপ্ত হয়নি, কারণ যে দুটি হেড স্ট্রিম যুক্ত হয়ে গঙ্গা নদী হয়েছে। একটি হচ্ছে ভাগীরথী, যেটি রিজিয়ন 80, আর একটি হচ্ছে অলকানন্দা, যেটির রিজিয়ন যে অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে সেটি এই অঞ্চলটি। অর্থাৎ এই ভাগীরথী যে অঞ্চলটি থেকে সৃষ্টি হয়েছে সেখানে যে গ্লেসিয়ার রয়েছে সেই গ্লেসিয়ারটির নাম হচ্ছে খাটলিং গ্লেসিয়ার ও গঙ্গোত্রী গ্লেসিয়ার। এই গঙ্গোত্রী গোমুখ যে গ্লেসিয়ার এবং খাটলিং গ্লেসিয়ার, এখান থেকে ভাগীরথী নদী সৃষ্টি হয়েছে, এবং অলকানন্দা সৃষ্টি হয়েছে সৎপন্থ এবং ভাগীরথী খরক নামক দুটি গ্লেসিয়ার থেকে। এবং ভাগীরথী এবং অলকানন্দা সৃষ্টি হওয়ার পরে দেবপ্রয়াগে এসে এই ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়েছে, হয়ে গঙ্গা নদী নাম প্রাপ্ত হয়েছে। তো এই অঞ্চলটি উত্তরাখণ্ডের মধ্যে অবস্থিত। এই পুরো অঞ্চলটি উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে। এই উত্তরাখণ্ডের মধ্যে আবার অলকানন্দা নদীর সঙ্গে বেশ কিছু নদী মিলিত হয়েছে বিভিন্ন প্রয়াগে। যেমন বিষ্ণু প্রয়াগে ধৌলিগঙ্গা নামক একটি নদী অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে। নন্দপ্রয়াগে মন্দাকিনী নদী অলকানন্দার সঙ্গে যুক্ত হয়েছে। কর্ণপ্রয়াগে পিন্ডার নদী অলকানন্দার সঙ্গে যুক্ত হয়েছে। রুদ্রপ্রয়াগে মন্দাকিনী জয়েন করেছে অলকানন্দার সঙ্গে, এবং দেবপ্রয়াগে এই ভাগীরথী নদী এবং অলকানন্দা মিলিত হয়েছে, হয়ে গঙ্গা নাম নিয়ে এটি উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে বিহার হয়ে সেটি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে সে একটি বাংলাদেশে গেছে, আর একটি হুগলি নাম নিয়ে সাগর দ্বীপের কাছে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, এবং যেটি বাংলাদেশে প্রবেশ করেছে সেটির নাম হয়েছে পদ্মা। অর্থাৎ এদিকে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এই প্রয়াগগুলিতে অলকানন্দার সঙ্গে ধৌলিগঙ্গা, মন্দাকিনী, পিন্ডারি এবং মন্দাকিনী যুক্ত হয়েছে। হওয়ার পরে সেটি কি হয়েছে, সেটি প্রয়াগে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। এখানে গঙ্গা নদীর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য 2525 কিলোমিটার পর্যন্ত রয়েছে, এবং ক্যাচমেন্ট এরিয়া 8,61,452 বর্গ কিলোমিটার। এই গঙ্গা নদীটিকেও অ্যান্টিসিডেন্ট রিভার বলা হয়ে থাকে, কারণ এটি হিমালয় সৃষ্টির অনেক আগে সৃষ্টি হয়েছে। ভাগীরথী নদীটি বাংলাদেশে প্রবেশ করে নাম নিয়েছে পদ্মা, এবং পরবর্তীকালে যমুনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবার গঙ্গা নদীর কিছু ট্রিবিউটারিজ রয়েছে। গঙ্গা নদীর বেশিরভাগ ট্রিবিউটারিজ লেফট ব্যাঙ্কে বা বাঁ দিক থেকে এসে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মাত্র দুটি নদী, বা বলা যেতে পারে প্রধানত দুটি নদী রাইট ব্যাঙ্কে এসে বা ডান দিক থেকে এসে মিলিত হয়েছে। অর্থাৎ রামগঙ্গা হচ্ছে গিয়ে প্রথম যেটি রামগঙ্গা, সেই নদীটি গঙ্গা নদী সমতল ভূমিতে গঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত হয়েছে। এছাড়া গোমতী রয়েছে, ঘরঘরা রয়েছে, রাপ্তি, গণ্ডক, বুড়ি গণ্ডক, কোশি, এইগুলো হচ্ছে গিয়ে গঙ্গার বাম তীরের উপনদী। আর ডান তীরের উপনদী যমুনা এবং সোন। এই সোন নদীর আবার দুটি উপনদী রয়েছে, একটির নাম রিহান্দ আর একটির নাম নর্থ কোয়েল। সব থেকে বেশি ড্রেনেজ গঙ্গার যে রাজ্যে রয়েছে সেটি হলো উত্তরপ্রদেশ, 2,94,364 বর্গ কিলোমিটার। এরপরে রয়েছে মধ্যপ্রদেশ, তারপরে বিহার, তারপরে রাজস্থান, তারপরে পশ্চিমবঙ্গ। অর্থাৎ যে বেসিন এরিয়া, সেই বেসিন এরিয়ার মধ্যে সব থেকে বেশি বেসিন এরিয়া রয়েছে উত্তরপ্রদেশে, সেকেন্ড মধ্যপ্রদেশ, থার্ড বিহার, ফোর্থ রাজস্থান, ফিফথ হচ্ছে পশ্চিমবঙ্গ। এই গঙ্গা নদীর উপরে তেহরি ড্যাম নির্মিত হয়েছে, যেটি পূর্ব ইউনাইটেড
সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক, যেটি রাশিয়ার পূর্ব অবস্থা ছিল বা পূর্বতম যে সংযুক্ত বা যুক্তরাজ্য ছিল, সেই যুক্তরাষ্ট্রটি বা যুক্তরাজ্যটি সহযোগিতাতেই তেহরি ড্যামটি নির্মিত হয়েছে, যেটি ভারতবর্ষের উচ্চতম ড্যাম। গঙ্গা নদীর বৃহত্তম উপনদী হচ্ছে যমুনা, তবে বাঁ দিকের যে উপনদীগুলো রয়েছে তার মধ্যে বৃহত্তম হচ্ছে ঘরঘরা। গঙ্গা নদীর কিছু তথ্যাবলী রয়েছে, সেই তথ্যাবলী নিয়ে আলোচনা করব। গঙ্গা নদীর যে সম্পূর্ণ যে প্রবাহ পথ, সেই প্রবাহ পথটিকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটি উচ্চ প্রবাহ, মধ্য প্রবাহ, নিম্ন প্রবাহ, যেটি অরিজিন থেকে শুরু করে নারোরা পর্যন্ত বিস্তৃত যে গঙ্গা নদী, সেই অঞ্চলটিকে বলা হচ্ছে উচ্চ প্রবাহ বা উচ্চগতি। নারোরা থেকে বালিয়া পর্যন্ত বলা হচ্ছে মধ্যগতি। বালিয়া থেকে ডেল্টা বা যে অঞ্চলে বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, যেটাকে বদ্বীপ বলা হয়, গঙ্গেয় বদ্বীপ, সেই অঞ্চল পর্যন্ত এটাকে নিম্ন প্রবাহ বা নিম্নগতি বলা হয়। গঙ্গা নদী সমভূমিতে যে অঞ্চলে প্রবেশ করেছে সেটি হচ্ছে হরিদ্বার, যেটি প্রথমে দক্ষিণ দিকে, তারপরে দক্ষিণ পূর্ব দিকে এবং পরবর্তীতে পূর্ব দিকে বাহিত হয়েছে, এবং পূর্ব দিকে বাহিত হয়ে দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি, অর্থাৎ এই ঘটনাটি পশ্চিমবঙ্গে ঘটেছে এবং এদের দুটি অংশে বিভক্ত হয়েছে, একটি ভাগীরথী এবং একটি হুগলি। গঙ্গা নদীর যে মোট লেন্থ 2525 কিলোমিটার, তার মধ্যে উত্তরাখণ্ডে রয়েছে 110 কিলোমিটার, উত্তরপ্রদেশে 1450 কিলোমিটার, বিহারে 435 কিলোমিটার, পশ্চিমবঙ্গে 520 কিলোমিটার। গঙ্গার যে বদ্বীপ অঞ্চল সেটির দৈর্ঘ্য 322 কিলোমিটার, যেটি লার্জেস্ট ডেল্টা ইন ওয়ার্ল্ড বলা হয়, এবং এটিকে সুন্দরবন ডেল্টা অঞ্চলে বলা হয়। এই বেঙ্গল ডেল্টা এবং ব্রহ্মপুত্র ডেল্টা, অর্থাৎ যে গঙ্গা ডেল্টা এবং ব্রহ্মপুত্র ডেল্টা, এদেরকে একত্রে গ্রিন ডেল্টা বলা হয়। এই গ্রিন ডেল্টা অঞ্চলটি তিনটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত, একটি ইন্ডিয়ান প্লেট, একটি বার্মা প্লেট, একটি ইউরেশিয়ান প্লেট। ফারাক্কা ব্যারেজ 2240 মিটার পর্যন্ত এর দৈর্ঘ্য, যেটি ভাগীরথী নদীর উপর রয়েছে ফারাক্কাতে। এটি 1961 সালে এর সূচনা হয় এবং এর কাজ কমপ্লিট হয় 1975 সালে। এই ব্যারেজ থেকে 1100 কিউবিক মিটার পার সেকেন্ড অনুযায়ী জল ভাগীরথী নদী থেকে হুগলি নদীতে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার মূল উদ্দেশ্য হলো কলকাতা যে পোতাশ্রয় রয়েছে, সেই পোতাশ্রয়ের যে সমস্ত সেডিমেন্টেশন, সেই সেডিমেন্টেশন বা বালি জমে যে নাব্যতা হ্রাস পেয়েছে, সেই নাব্যতা যাতে ঠিক থাকে বা সেই বালিগুলোকে যাতে ফ্লাশ আউট করা যায়, অপসারিত করা যায়, সেই জন্য সেই জলটিকে ব্যবহার করা হয়। ইনল্যান্ড ওয়াটারওয়েজ 1986 সালে প্রথম ইনল্যান্ড ওয়াটারওয়েজ চালু হয়েছে, যেটির হেড অফিস নয়ডা। হলদিয়া থেকে এলাহাবাদ পর্যন্ত যে ওয়াটারওয়েজ রয়েছে গঙ্গা নদীতে, সেটিকে বলা হয় NW1, অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, যার দৈর্ঘ্য 1620 কিলোমিটার, যেটি 1986 সাল থেকে এখানে এটি চালু হয়েছে। ইন্দো বাংলাদেশ ওয়াটার ট্রিটি, গঙ্গা নদী 129 কিলোমিটার বর্ডার সৃষ্টি করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে, এবং এই ভাগীরথী নদী বা গঙ্গা নদীর যে জল, সেই জল নিয়ে 1972 সালে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের চুক্তি হয়েছে। এছাড়া 2014 সালে নামামি গঙ্গা প্রজেক্ট ঘোষিত হয়েছে, যাতে 7টি রাজ্যের মধ্যে গঙ্গাকে পরিষ্কার করার বা গঙ্গার জল যে দূষণমুক্ত করার প্রকল্প, সেটি হাতে নেওয়া হয়েছে। এর আগে যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল 1986 সালে, সেটির নাম গঙ্গা অ্যাকশন প্ল্যান। এবার আলোচনা করব ইন্দাস রিভার নিয়ে। ইন্দাস রিভার নিয়ে, যেটির অরিজিন নিয়ে কিছু দ্বিধা রয়েছে বা অরিজিন নিয়ে কিছু বলা যেতে পারে ধোঁয়াশা রয়েছে। সিন্ধু নদী যে উৎপত্তিস্থল, সেই উৎপত্তিস্থল বর্তমানে যেটি জানা গেছে, সেটি কৈলাস পর্বতের উত্তর পূর্ব দিকে যে গ্যান্ডিজ মাউন্টেন রয়েছে, সেই গ্যান্ডিজ মাউন্টেন থেকেই সিন্ধু নদীটির সৃষ্টি হয়েছে, এবং যেটি তিব্বতের একটি পশ্চিম অঞ্চল বা পশ্চিমে অবস্থিত একটি অঞ্চল। এই সিন্ধু নদীটির
মোট দৈর্ঘ্য ৩,৬০০ কিলোমিটার, যার মধ্যে ১,১১৪ কিলোমিটার ভারতবর্ষে রয়েছে, মতান্তরে ৭০৯ কিলোমিটার ভারতবর্ষে রয়েছে, এবং এর ক্যাচমেন্ট এরিয়া ৩,২১,২89 বর্গ কিলোমিটার। বাঁদিকের যে ট্রিবিউটারিজগুলো, অর্থাৎ বাঁদিক থেকে যে উপনদীগুলো গঙ্গা নদীর সঙ্গে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে, সেটি হলো ঝিলাম, যেটি উৎপত্তি হয়েছে ভেইনাগ প্রস্রবণ থেকে, যার দৈর্ঘ্য ৭২০ কিলোমিটার। এছাড়া রয়েছে চেনাব, যেটি বড়লাচলা পাস থেকে সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য ১১৮০ কিলোমিটার। এছাড়া রয়েছে রবি নদী, যেটি রোটাং পাস থেকে সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য ৭২৫ কিলোমিটার। এছাড়া রয়েছে বিয়াস নদী, যেটি রোটাং পাস থেকে সৃষ্টি হয়েছে, যার দৈর্ঘ্য ৪৬০ কিলোমিটার। এছাড়া রয়েছে সতলেজ নদী, যেটি মানস সরোবরের নিকট রাক্ষসতাল লেক থেকে রাক্ষস লেক থেকে সৃষ্টি হয়েছে, যেটি ১৪৫০ কিলোমিটার দৈর্ঘ্য, যার মধ্যে ১,০৫০ কিলোমিটার ভারতবর্ষে রয়েছে। দক্ষিণ দিকের যে ট্রিবিউটারিজগুলো রয়েছে, অর্থাৎ ডান দিক থেকে যে উপনদীগুলো এসে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে, সেটির নাম দাস শিয়ক। শিয়ক হচ্ছে লংগেস্ট রাইট সাইড ট্রিবিউটারিজ। এছাড়া রয়েছে গিলগিট, কাবুল ও গোমাল। সিন্ধু নদীটির যে প্যাটার্ন, সেটিও অ্যান্টিসিডেন্ট প্যাটার্নের ড্রেনেজ সিস্টেম, অর্থাৎ এটিও হিমালয় সৃষ্টির পূর্বে এটি উৎপত্তি হয়েছে বলে অনুমান করা হয়। এই ম্যাপটিতে যে সিন্ধু নদীটি, এই অঞ্চলটিকে বলা হচ্ছে গ্যান্ডিজ মাউন্টেন অঞ্চল। যে গ্যান্ডিজ মাউন্টেন অঞ্চলের যে বরফের চাদর, সেই বরফের চাদর থেকে এটি সৃষ্টি হয়েছে, হয়ে জম্মু কাশ্মীরে প্রবেশ করেছে, করার পরে ইন্দাস রিভারটি আফগানিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তান দিয়ে বাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এই মূল প্রবাহের মধ্যেই বিভিন্ন উপনদী এসে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। যেমন যেটি বললাম, বাঁ দিক থেকে যে নদী এসে মিলিত হয়েছে, প্রথম বাঁ দিক থেকে নদী মিলিত হয়েছে সতলুজ নদী। এই নদীটি মিলিত হয়েছে। মিলিত হওয়ার আগে বিয়াস নদী, এই বিয়াস নদীটি এই পাঞ্জাবের হ্যারিকে, এই অঞ্চলটি পাঞ্জাবের হ্যারিকে অঞ্চল বা হ্যারিকে শহর, এই হ্যারিকে শহরে এই সতলুজ এবং বিয়াস নদীটি মিলিত হয়েছে। হওয়ার পরে সেটি সতলেজ নাম নিয়ে আবার বাহিত হয়েছে। বাহিত হওয়ার পরে সেটি পাকিস্তানের পাঞ্জাবে অন্যান্য নদীর সঙ্গে মিলিত হয়েছে, যেমন রবি নদী। এই রবি নদী যেটি চেনাবের সঙ্গে মিলিত হয়েছে, এই চেনাব নদী যেটি পাকিস্তানে রবি এবং চেনাব মিলিত হয়েছে, এবং ঝিলাম এবং চেনাবও পাকিস্তানে মিলিত হয়েছে। হওয়ার পরে এই মিলিত প্রবাহ পঞ্চনদ নাম নিয়েছে। পঞ্চনদ নাম নিয়ে এই সিন্ধু নদের সঙ্গে এখানে মিলিত হয়েছে। হওয়ার পরে সেটি সেগুলি মিলিত যে জলপ্রবাহ, সেটি বা আরব সাগরে গিয়ে পতিত হয়েছে। এই পুরো বিষয়টি পাকিস্তানের মধ্যেই ঘটেছে। এবার আলোচনা করব যে সিন্ধু নদীর যে সমস্ত উপনদীগুলি রয়েছে, সেই উপনদীগুলির যে ড্যাম বা বাঁধ প্রকল্প, সেই বাঁধ প্রকল্প নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্ট্যান্ট কিছু বাঁধ রয়েছে সিন্ধু নদীর উপনদীগুলিতে, যেমন ভাকরা বাঁধ, যেটি সতলুজ নদীর উপর হয়েছে। এটি সাধারণত হিমাচল প্রদেশ রাজ্যে এই ভাকরা বাঁধটি দেওয়া হয়েছে। এই বাঁধটি দেওয়ার জন্য যে রিজার্ভার বা যে জলাধার সৃষ্টি করা হয়েছে, সেটির নাম গোবিন্দসাগর। নাঙ্গাল ড্যাম, অর্থাৎ এই ভাকরা ড্যাম যেহেতু হিমাচল প্রদেশে দেওয়া হয়েছে এবং উচ্চ প্রবাহে দেওয়া হয়েছে, এবং গোবিন্দসাগর জলাধার তৈরি করা হয়েছে হিমাচল প্রদেশে, সেই জলাধারকে প্রোটেক্ট করার জন্য নিম্ন প্রবাহে অর্থাৎ পাঞ্জাবে এটি ওই সতলেজ নদীর উপরই আরেকটি বাঁধ দেওয়া হয়েছে, যেটির নাম নাঙ্গাল বাঁধ। এই নাফথা চাকরি যে বাঁধ, সেটি সতলেজ নদীর উপর দেওয়া হয়েছে হিমাচল প্রদেশে। এটি সাধারণত ROR প্রজেক্ট, অর্থাৎ রান অফ রিভার। এখানে কোনো রিজার্ভার সৃষ্টি করা হয়নি। পং যে ড্যাম, সেই পং ড্যাম বিয়াস নদীর উপর রয়েছে, সেটিও হিমাচল প্রদেশে। এর যে রিজার্ভার, তার নাম মহারানা প্রতাপ। বাগলিহার ড্যাম, সেটি চেনাব নদীর উপর রয়েছে, যেটি জম্মু কাশ্মীরের একটি প্রকল্প, সেটিও ROR প্রজেক্ট। দুলহস্তি, যেটি চেনাব নদীর উপর হয়েছে জম্মু কাশ্মীরে, এটিও RR প্রকল্প। উড়ি ড্যাম, যেটি ঝিলাম নদীর উপর হয়েছে জম্মু কাশ্মীরে, সেটিও ROR প্রজেক্ট। নিমো বাজগো, যেটি ইন্দাস নদীর উপর হয়েছে জম্মু কাশ্মীর, এটিও RR প্রকল্প। হ্যারিকে বাঁধ, যেটি সতলুজ ও বিয়াস নদীর যে মিলিত প্রবাহ, সেই প্রবাহের যে জল, সেই জল ব্যবহার করার জন্য হ্যারিকে বাঁধ দেওয়া হয়েছে পাঞ্জাবে। এই হ্যারিকে বাঁধ দিয়ে সেখানকার যে জল, সেই জল কিছুটা অংশ
ইন্দিরা ক্যানেলে পাঠানো হয়। চ্যামেরা বাঁধ, যেটি রবি নদীর উপর দেওয়া হয়েছে হিমাচল প্রদেশে, এর চামেরা যে রিজার্ভার সেটি রয়েছে। থেন ড্যাম, যেটি রবি নদীর উপর রয়েছে পাঞ্জাবে, যেটির যে রিজার্ভার তার নাম রঞ্জিত সাগর। এছাড়া রয়েছে কিরথাই, যেটি চেনাব নদীর উপর রয়েছে, যেটি জম্মু কাশ্মীরে, এটি আরওয়ার প্রকল্প। এই ছবিটিতে যে ড্যামগুলির কথা বলা হলো সেই ড্যামগুলির বিভিন্ন স্থানগুলি এখানে প্রদান করা হয়েছে। যেমন হ্যারিকে বললাম, এই হ্যারিকে যে বাঁধ, সেই হ্যারিকে বাঁধটি এখানে দেওয়া হয়েছে। আর এই ভাকরা ড্যাম, যেটি হিমাচল প্রদেশে রয়েছে এবং যার সঙ্গে পাঞ্জাব এবং যেটি পাঞ্জাব বর্ডার থেকে কিছুটা দূরেই হিমাচল প্রদেশে ভাকরা ড্যাম প্রদান করা হয়েছে। এবং এই ড্যামের জন্য যে রিজার্ভার, বৃহৎ একটি রিজার্ভার তৈরি করা হয়েছে, তার জল কোনো কারণে বিপদগ্রস্ত হয়ে পড়লে বা সেক্ষেত্রে জল যদি অতিরিক্ত মাত্রায় ফ্লো হয়ে যায়, সেটিকে কন্ট্রোল করার জন্য নাঙ্গাল, যেটি পাঞ্জাবে অবস্থিত, সেই নাঙ্গাল অঞ্চলে একটি বাঁধ দিয়ে সেটিকে প্রজেক্ট করা হয়েছে। যে রঞ্জিত সাগর ড্যাম রয়েছে, যেটি থেন নদীর রঞ্জিত সাগর ড্যাম বা থেন ড্যাম বলা হয়ে থাকে, এটি এই অঞ্চলে রয়েছে। এছাড়া রয়েছে পং ড্যাম রয়েছে এই অঞ্চলে। রয়েছে পান্ডো ড্যাম। এছাড়া রোপার ড্যাম, এই ড্যামগুলি দিয়ে সেই কিছু নদীর জলকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার প্রকল্প নেওয়া হয়েছে। সিন্ধু নদীর কিছু তথ্যাবলী। সিন্ধু নদীর যে উল্লেখযোগ্য যে একটি প্রজেক্ট, সেটা নাথপা ঝাঁকড়ি প্রজেক্ট, যেটি ভারতবর্ষের বৃহত্তম আন্ডারগ্রাউন্ড হাইড্রোইলেকট্রিক প্রজেক্ট, যেটি 1500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। ইন্ডাস ওয়াটার ট্রিটি অনুযায়ী সতলুজ নদীর যে জল, সেই সতলুজ নদীর জল সাধারণত ভারতবর্ষ ব্যবহার করবে বলে এটি চুক্তিতে বলা হয়েছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে। ইন্দিরা গান্ধী ক্যানেল, যে ক্যানেলটি জল প্রাপ্ত হয় হ্যারিকে ব্যারেজ থেকে, যেটি পাঞ্জাবে অবস্থিত, বা হ্যারিকে ব্যারেজের ফলে যে হ্যারিকে রিজার্ভার তৈরি হয়েছে সেইখান থেকে এই জল পেয়ে থাকে। ইন্ডাস ওয়াটার ট্রিটি, যেটি ভারত এবং পাকিস্তানের মধ্যে 1960 সালে, যেটি ভারতবর্ষ যে নদীগুলির জল ব্যবহার করার অধিকার প্রাপ্ত হয়েছে, রবি, বিয়াস এবং সতলুজ। পাকিস্তান যে নদীগুলির জল ব্যবহার করার অধিকার পেয়েছে, সেটি ইন্দাস, ঝিলাম ও চেনাব। সতলুজ নদীর নাম তিব্বতে লাংজে জাংবো, যেটি আরেকটি নাম, যেটিকে এলিফ্যান্ট রিভার বলা হয়। এটিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অফ নর্থ ইন্ডিয়া বলা হয়। ভারতবর্ষের লার্জেস্ট রিজার্ভার নর্মদা নদীর উপর স্থাপন করা হয়েছে, যেটি ইন্দ্রাসাগর বলা হয়ে থাকে। ইন্দাস নদীর যে উপনদীগুলি, তার কিছু দোয়াব রচনা হয়েছে, যেমন বিস্ত দোয়াব, যেটি বিয়াস এবং সতলুজ নদীর দোয়াব। সিন্ধ সাগর দোয়াব, যেটি ইন্দাস এবং ঝিলাম নদীর দোয়াব। জেস বা চাচ দোয়াব, ঝিলাম ও চেনাব নদীর দোয়াব। রেচনা দোয়াব, যেটি চেনাব ও রবি নদীর। বাড়ি দোয়াব, রবি এবং বিয়াস নদীর দোয়াব। জওহরলাল নেহরু এই ভাকরানাঙ্গাল ড্যাম সম্বন্ধে যেটি বলেছে, সেটি হলো এই ভাকরানাঙ্গাল ড্যাম অ্যাজ এ নিউ টেম্পল অফ রিসার্জেন্ট ইন্ডিয়া বাহিত হয়েছে। বাগলিহার প্রজেক্ট, এই বাগলিহার প্রজেক্টে যে অর্থ সাহায্য করেছে সেটি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। সালাল প্রজেক্ট, যেটি চেনাব নদীর উপর রয়েছে, যে রাজ্যগুলি এতে ইনভলভ সেটি হচ্ছে জম্মু কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান। পরের ভিডিওতে আমি আলোচনা করব সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র নদীর যে উপনদীগুলি রয়েছে, সেই উপনদীগুলির বিভিন্ন তথ্যাবলী নিয়ে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব।